আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ফরচুন ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাথসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হলো সাবজেক্ট ফিজিওলজি এবং ফিজিওলজির এন্ডোক্রাইন সিস্টেমের একটা গ্ল্যান্ডের নাম হলো প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড। আজকে এই প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড সম্বন্ধে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো তোমার এন্ডোক্রাইন সিস্টেমের হরমোনের ক্লাসিফিকেশন, হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আজকে আমরা যে গ্ল্যান্ডটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড বা প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস এটা হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এটা হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো আমরা ইতিপূর্বে অনেকগুলো গ্ল্যান্ড সম্বন্ধে আলোচনা করছি। আজকে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো সিক্রেশন হয় সেই হরমোনগুলোর ফাংশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড এটা হচ্ছে একটা গ্ল্যান্ড। The pancreas is a soft lobulated dry spring gland that is both exocrine and endocrine. প্যানক্রিয়াসটা হচ্ছে একটা সফট এবং লোবুলেটেড একটা গ্ল্যান্ড বা যেটা গাঢ় ধূসর বর্ণের এবং সেটার দুইটা পার্ট থাকে, একটা হলো এক্সোক্রাইন আর একটা হলো এন্ডোক্রাইন। সিচুয়েশন বা অবস্থান, এই প্যানক্রিয়াসের অবস্থানটা হচ্ছে ইট লাই ইন দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিয়াম এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াম, অর্থাৎ আমাদের অ্যাবডোমেনের বাম পাশে লেফট হাইপোকন্ড্রিয়াম এবং আমাদের অ্যাবডোমেনের মাঝখানে যে এপিগ্যাস্ট্রিয়াম আছে ঠিক এপিগ্যাস্ট্রিয়ামের পিছনে এই প্যানক্রিয়াসের অবস্থান। এই প্যানক্রিয়াসটা দৈর্ঘ্য হলো 12 থেকে 15 সেন্টিমিটার, থিকনেস হলো 1 থেকে 2 সেন্টিমিটার, অর্থাৎ পুরুত্ব হলো 1 থেকে 2 সেন্টিমিটার এবং এটার প্রস্থ হলো 3 থেকে 4 সেন্টিমিটার। এটার 4টা পার্ট আছে। একদম ডিউডেনাম পার্টের সাথে যেটা লাগানো থাকে সেটা হলো হেড, পরেরটা হলো নেক, তারপরেরটা হলো বডি, তারপরে একদম শেষের অংশ যেটা সেটাকে বলা হয় হলো টেইল। এই প্যানক্রিয়াসটা The pancreas is composed to major type of the tissue, অর্থাৎ এই প্যানক্রিয়াসটা দুইটা প্রধান টিস্যু দ্বারা গঠিত হয়। আমরা জানি এক বা একাধিক সেল মিলে কি তৈরি হয়, টিস্যু গঠিত হয়, তাই না? সেখানে এই টিস্যুর ভিতরে তো প্রধান দুইটা টিস্যু আছে যে প্যানক্রিয়াসের ভিতরে, একটা হলো দা এসিনাই এক ধরনের টিস্যু আর একটা হলো আইলেট অফ দ্য ল্যাঙ্গারহ্যান্স, এটা হচ্ছে এক ধরনের টিস্যু। দা অ্যাসিনাই যে টিস্যুটা আছে আমাদের প্যানক্রিয়াসের ভিতরে, ওই প্যানক্রিয়াসের এই ভিতর থেকে অ্যাসিনাই থেকে তৈরি হয় হলো ডাইজেস্টিভ জুইস এবং আইলেট অফ দ্য ল্যাঙ্গারহ্যান্স টিস্যু থেকে তৈরি হয় হলো হরমোন। স্যার একটা কোশ্চেন স্যার, হরমোন অফ দ্য আইলেট অফ দ্য ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস, অর্থাৎ ল্যাঙ্গারহ্যান্স যে টিস্যুটা আছে সেই টিস্যুর ভিতরে 4 ধরনের সেল থাকে, একটা হলো আলফা সেল, একটা হলো বিটা সেল, একটা হলো ডেল্টা সেল, একটা হলো পিপি সেল। আলফা সেল থেকে তোমার গ্লুকাগন তৈরি হয় আর এই গ্লুকাগনটা হচ্ছে এক ধরনের হরমোন। বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় আর এই বিটা সেলটা হচ্ছে বিটা সেল থেকে যে ইনসুলিনটা হয় এই ইনসুলিনটা হচ্ছে এক ধরনের হরমোন। ডেল্টা সেল অর্থাৎ ডি সেল থেকে সোমাটোস্ট্যাটিন তৈরি হয়, এই সোমাটোস্ট্যাটিন এটাও একটা হরমোন। পিপি সেল অর্থাৎ এফ সেল থেকে যে হরমোনটা তৈরি হয় সেটা হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটাও একটা হরমোন। গ্লুকাগনের কাজ হচ্ছে আমাদের বডিতে গ্লুকোজ লেভেলকে বাড়িয়ে দেওয়া, ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের বডিতে গ্লুকোজ লেভেলকে কমানো, সোমাটোস্ট্যাটিন এটার কাজ হচ্ছে দুইটার ভারসাম্যকে রক্ষা করা। অর্থাৎ কোনো সময় যদি গ্লুকাগনের পরিমাণ কমে যায় তাহলে সেটাকে গ্লুকাগনকে আবার সে বাড়ায় দেয় এবং ইনসুলিনের পরিমাণ যদি কখনো কমে যায় তাহলে সেটাকে বাড়ানোর জন্য কাজ করে হলো সোমাটোস্ট্যাটিন। আমাদের প্রতিদিন এই প্যানক্রিয়াস থেকে 40 ইউনিট অর্থাৎ 40 ইউনিট করে ইনসুলিন তৈরি হয়।
এখন এই যে ইনসুলিনটা তৈরি হয়, তাহলে এই ইনসুলিন ডিফিসিয়েন্সির কারণে বা ইনসুলিনের ফাংশনটা কি, আমরা আগে পড়বো ইনসুলিনের মেকানিজম অফ ইনসুলিন, অর্থাৎ ইনসুলিনের মেকানিজমটা কি। এই যে প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন একটা হরমোন তৈরি হয়, এই ইনসুলিনটা আমাদের বডিতে কিভাবে কাজ করে, একটা স্বাভাবিক মানুষের দেহে কিভাবে কাজ করে। অর্থাৎ একজন মানুষ যখন খাবার খায়, অর্থাৎ ফুড যখন ইনটেক করে, যে কোনো ধরনের ফুড যখন সে খায়, ফুড যখন ইনটেক করে অর্থাৎ ভিতরে যখন প্রবেশ করায়, ইনটেক যখন সে করে, তখন এই ফুডটা কি হয়, আমাদের স্টমাকের ভিতরে যায়, ডিউডেনামের ভিতরে যায়। আমাদের যে মাউথ আছে, এই মাউথের মাধ্যমে ইসোফেগাস হয়ে স্টমাকের ভিতরে যায়। একজন মানুষ যখন খায়, একজন সুস্থ মানুষের দেহে ইনসুলিনটা কিভাবে কাজ করে, ইনসুলিনের মেকানিজম, অর্থাৎ সে যখন কোনো খাবার খায়, এই খাবারের ভিতরে তার 6টা উপাদান থাকে। একটা হলো তোমার প্রোটিন, একটা হলো ফ্যাট, আরেকটা হলো কার্বোহাইড্রেট, আরেকটা হলো মিনারেল। ভিটামিন, আরেকটা হচ্ছে মিনারেল, আমি সংক্ষিপ্ত করে লিখলাম, আরেকটা হলো ওয়াটার। ঠিক আছে, এই 6 ধরনের উপাদান আমাদের খাবারের ভিতরে থাকে। তার ভিতরে এই 3টা উপাদান খুব জটিল ফর্মে থাকে, আর বাকি 3টা উপাদান সরল ফর্মে থাকে, যে কারণে এটার কোনো ডাইজেশন দরকার হয় না, অ্যাবজর্পশনের দরকার হয় না, ডাইজেশনের দরকার হয় না। কিন্তু এই 3টা উপাদান আমাদের বডিতে ডাইজেশনের দরকার হয়। অর্থাৎ একজন মানুষ যখন এই খাবারগুলো খায়, তখন মাউথ দিয়ে ইসোফেগাসে স্টমাকের ভিতরে আসে, স্টমাকের ভিতরে কিছু ডাইজেশন হয়, তারপরে এই যে অংশটা, এটা হলো ডিউডেনাম, এই ডিউডেনামে আসে। ডিউডেনাম আসার পরে কি হয়, এই খাবারগুলো অ্যাবজর্পশন হয়ে যায়। অর্থাৎ এখানে তোমার এই খাবারগুলো, কার্বোহাইড্রেট যে খাবারটা আছে, সেই খাবারটা কি হয়ে যায়, গ্লুকোজে পরিণত হয়ে যায়, ফ্যাট কি হয়ে যায়, ডিউডেনামে আসার পরে ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যায়, প্রোটিনটা কি হয়, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে যায়, অ্যামাইনো অ্যাসিডে যখন পরিণত হয়ে যায়, এগুলা সবই তখন জটিল মানে সরল ফর্মে চলে আসে। এবং এই কার্বোহাইড্রেট যখন গ্লুকোজে পরিণত হয়, তখন আমাদের এই ব্লাড ভেসেলের ভিতরে গ্লুকোজ, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই 3টা উপাদানই আমাদের ব্লাডের ভিতরে কিন্তু বেড়ে যায়। বেড়ে গেলে তখন ইনসুলিন যে কাজটা করে, সেটা হচ্ছে, এই যে এটা হলো ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল থেকে, অর্থাৎ আমাদের সমস্ত রক্তের ভিতরে যে ব্লাড ভেসেলগুলো থাকে, যে রক্ত থাকে, রক্তের ভিতরে গ্লুকোজ লেভেলটা অনেক হাই থাকে। তখন এই প্যানক্রিয়াস থেকে একটা ইনসুলিন আসে, তৈরি হয়। ইনসুলিন তৈরি হয়ে কি করে, সেই গ্লুকোজটাকে একটা সেলের ভিতরে নিয়ে যায়। সেলের ভিতরে নিয়ে যাওয়ার পরে কি করে, সেলের ভিতরে যে তোমার মাইটোকন্ড্রিয়া থাকে, একটা সেলের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া থাকে, অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াতে কি করে, 38 অণু এটিপি তৈরি করে, অর্থাৎ শক্তি উৎপন্ন করে। যখন এটিপি তৈরি হয়ে যায়, তখন কি হয়ে যায়, গ্লুকোজ গুলো সেলের ভিতরে গেলে এই ব্লাড ভেসেলের ভিতরে গ্লুকোজ লেভেলটা কমতে শুরু করে, অর্থাৎ ডিক্রিজ গ্লুকোজ লেভেল। অর্থাৎ তার ব্লাড ভেসেলের ভিতরে গ্লুকোজ লেভেলটা তখন কমতে শুরু করে। এবং এই যে ব্লাডের ভিতরে এখানে নিয়ে যাওয়ার পরেও বাকি কিছু অংশ গ্লুকোজ কিন্তু ব্লাড ভেসেলের ভিতরে থেকে যায়। এই বাকি গ্লুকোজগুলো কি করে, এই বাকি গ্লুকোজগুলো এখানে একটা আর্টারি থাকে, পোর্টাল আর্টারি, এই পোর্টাল আর্টারির মাধ্যমে আমাদের স্টমাকের উপরে একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড আমরা সবাই চিনি, সেটা হলো লিভার। এই লিভারের ভিতরে, পোর্টালের ভেনের মাধ্যমে লিভারের ভিতরে এই খাদ্যগুলো নিয়ে যায় এবং সেখানে সঞ্চিত অবস্থায় থাকে। অর্থাৎ এখানে এই গ্লুকোজগুলো তোমার
কি হিসাবে থাকে? গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। অর্থাৎ ইনসুলিনের যে কাজটা সেটা হচ্ছে ইনসুলিন এই ব্লাড ভেসেল থেকে গ্লুকোজটাকে সেলের ভিতরে পৌঁছায় এবং এই ব্লাড ভেসেল থেকে অতিরিক্ত যে গ্লুকোজটা থাকে সেই গ্লুকোজটা ডিউডেনাম থেকে অর্থাৎ ব্লাড ভেসেল থেকে পোর্টাল ভেইনের মাধ্যমে সেটা লিভারের ভিতরে নিয়ে যায় এবং লিভারের ভিতরে সেটা গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। অনুরূপভাবে এই যে প্রোটিন জাতীয় যে অ্যামাইনো অ্যাসিড যেটা ছিল ব্লাড ভেসেলের ভিতরে অ্যামাইনো অ্যাসিড, সে অ্যামাইনো অ্যাসিডটাও তোমার সেলের ভিতরে পৌঁছায় এবং বাকি অ্যামাইনো অ্যাসিডগুলো লিভারে সঞ্চিত রাখে। ফ্যাটের ভিতরেও ফ্যাট যেটা ফ্যাটি অ্যাসিড পরিণত হয় সেই ফ্যাটি অ্যাসিডগুলো সেলের ভিতরে পৌঁছায় এবং বাকি ফ্যাটি অ্যাসিডগুলো লিভারে ট্রাইগ্লিসারাইড হিসেবে জমা রাখে, ট্রাইগ্লিসারাইড হিসেবে লিভারে জমা রাখে, আর ওয়াই টি ট্রাইগ্লিসারাইড হিসেবে লিভারে জমা রাখে। তাহলে দেখা যাচ্ছে যে ইনসুলিনটা দেখা যায় যে তোমার ব্লাডের ভিতরে যখন গ্লুকোজ লেভেলটা বেড়ে যায় তখন কি হয়? ইনক্রিজ ইনসুলিন সিক্রিশন, অর্থাৎ আমাদের ব্লাডের ভিতরে তখন এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশনটা বেড়ে যায়, ইনসুলিনের ক্ষরণটা তখন বেড়ে যায়। ক্লিয়ার? ইনসুলিন সিক্রেশন যখন বেড়ে যায় তখন কি হয়ে যায়? আমাদের বডিতে গ্লুকোজ লেভেলটা ডিক্রিজ হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। ঠিক আছে? আর যখন গ্লুকোজ লেভেলটা ডিক্রিজ হয়ে যায় তখন কি হয়? তখন তার আবার কি লাগে? ক্ষুধা লাগে। তখন তার আবার ক্ষুধা লাগে। ঠিক আছে? তখন সে মনে করো আবার সে খাওয়ার একটা প্রয়োজন তার চলে আসে। অর্থাৎ দেখা যায় তার 4 থেকে 6 ঘন্টা পরে আবার ক্ষুধা লাগে, সে আবার খাবার খায়। ধারাবাহিকভাবে এই প্রক্রিয়াটা তার বডিতে কিন্তু চলতে থাকে। বুঝতে পারছো সবাই? জি স্যার। এখন আমরা জানি যে এই ইনসুলিনের অভাবে কি হয়? ডায়াবেটিস হয় স্যার। মেলাইটাস হয়। ডিএম মানে হলো ডায়াবেটিস মেলাইটাস। তাহলে এটা কিভাবে হয়? ঠিক আছে না? তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে স্যার ডায়াবেটিস মেলাইটাস আসলে কিভাবে হয়? সেটা হচ্ছে সে যখন খাবার খায়, সে যখন ফুড ইনটেক করে, ফুড ইনটেক করলে কি হওয়ার কথা আমাদের বডিতে কিন্তু ফুড ইনটেক করলে ইনসুলিন সিক্রেশন কি হওয়ার কথা? গ্লুকোজ লেভেলটা তখন বেড়ে যাবে। অর্থাৎ ফুড ইনটেক করলে, অর্থাৎ একটা ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের সে যখন খাওয়ার পরে ডিউডেনামে যাওয়ার পর গ্লুকোজে পরিণত হবে এবং গ্লুকোজ লেভেলটা ব্লাডের ভিতরে বেড়ে যাবে। অনুরূপভাবে এই প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনটা তৈরি হয় সেই ইনসুলিনটা আর বাড়তে পারবে না, কারণ আমরা জানি যে ইনসুলিন ডিফিসিয়েন্সির কারণে কি হয়? ডায়াবেটিস মেলাইটাস হয়। তাহলে ইনসুলিনটা যদি বাড়তে না পারে তাহলে ব্লাডের ভিতরে কি হবে? ব্লাডের ভিতরে কিন্তু গ্লুকোজটা হাই থাকবে, গ্লুকোজ লেভেল কি হবে? হাই থাকবে। এখন এই গ্লুকোজ লেভেলটা যদি ব্লাডের ভিতরে হাই থাকে তাহলে কি হবে? আমরা ব্লাড টেস্ট করলে কি পাবো? গ্লুকোজ লেভেলটা অনেক হাই পাবো। এখন আমাদের বডিতে একটা অর্গান আছে, সেটা হলো কিডনি, তাই না? কিডনি জানো না সবাই? জি স্যার। সেই কিডনিটা কি করে? আমাদের বডির সমস্ত যে ব্লাড গুলো আছে, অর্থাৎ
হার্ট থেকে যে রক্তগুলো সমস্ত বডিতে সাপ্লাই হয় সেই রক্তগুলো কি করে সে পরিশোধন করে, তাই না? এটা মনে করো একটা হার্ট আর এটা হলো কিডনি। তাহলে হার্ট পাম্প করার পরে যে রক্তটা, এই গ্লুকোজ যুক্ত রক্তটা কি হবে আমাদের কিডনির ভিতরে পৌঁছাবে। কিডনির রিনাল থ্রেশহোল্ড বলা হয়, রিনাল থ্রেশহোল্ড, TH RESOLD, রিনাল থ্রেশহোল্ড। রিনাল থ্রেশহোল্ড হলো, কিডনি রিনাল থ্রেশহোল্ড হলো 100 ml রক্তে, 100 ml রক্তে সে 180 মিলিগ্রাম পর্যন্ত পার মিনিটে সে কি করবে, ফিল্ট্রেশন করবে। অর্থাৎ এর চাইতে বেশি সে কখনো ফিল্ট্রেশন করবে না, ফিল্ট্রেশন করবে। অর্থাৎ এই কিডনি প্রতি মিনিটে মনে করো 120 ml রক্ত সে ফিল্ট্রেশন করে। 120 ml রক্তের ভিতরে তার 180 ml গ্লুকোজ থাকতে হবে। যদি এখন ডায়াবেটিস মেলাইটাসে যেটা দেখা যায় সেটা হলো তার ব্লাডের ভিতরে গ্লুকোজ লেভেলটা 180 এর উপরে থাকে, তাহলে কি হয়, এই কিডনির যে নেফ্রন আছে, নেফ্রন, এই নেফ্রনের ভিতরে একটা মেসেঞ্জার সেল থাকে, সে সব সময় দেখে যে তার কিডনির ভিতরে কি পরিমাণ গ্লুকোজ আসতেছে। যখন দেখে যে তার কিডনির ভিতরে অনেক গ্লুকোজ এসে পড়েছে, অর্থাৎ 180-র উপরে, অর্থাৎ এখানে যদি দেখা যায় যে 240 মিলিগ্রাম গ্লুকোজ আসছে 100 ml এর ভিতরে, তখন কি করবে, এই 100 ml টা এই 180 ml টা আবার পুনরায় ব্লাডের মধ্যে সে পৌঁছে দিবে। অর্থাৎ এখান থেকে 180 ml ব্লাডের ভিতরে আবার পৌঁছে দিবে, এবং বাকি যে তোমার হলো 60 ml, 60 মিলিগ্রাম, এই 60 মিলিগ্রাম রক্তটা কি করবে, ইউরিনের মাধ্যমে বের করে দিবে, পাস ফ্রম ইউরিন। তাহলে ইউরিনের মাধ্যমে যখন সে গ্লুকোজটাকে বের করে দিবে, তখন বডিতে যেটা হবে সেটা হলো তার ইউরিন তৈরি করার জন্য দরকার হলো ওয়াটার। তাহলে আমাদের বডিতে থাকা যে ওয়াটার আছে সেই ওয়াটারের কি হবে, ওয়াটার বেশি ক্ষরণ হবে, অর্থাৎ ওয়াটার সিক্রেশন হবে, অর্থাৎ ওয়াটার সিক্রেশন ক্ষমতা তখন বেড়ে যাবে। তাহলে দেখা যাবে যে সেই পেশেন্টটার কি হচ্ছে, পলিইউরিয়া হচ্ছে। পলিইউরিয়া, পলি মানে হলো ঘন ঘন, ইউরিয়া মানে হলো মূত্র, অর্থাৎ তার ঘন ঘন কি হবে, মূত্র ত্যাগ হবে, ঘন ঘন মূত্র ত্যাগ হবে। এবং তার যেহেতু বডি থেকে ওয়াটার বের হয়ে যাচ্ছে, তাহলে তার কি হবে, ওয়াটার বের হওয়ার কারণে তার ডিহাইড্রেশন দেখা দিবে। ডিহাইড্রেশন অর্থাৎ পানি শূন্যতা দেখা দিবে। পানি শূন্যতা যখন দেখা দিবে তখন তার কি হবে, পানি শূন্যতা দেখা দিলে তখন পলিফ্যাজিয়া হবে, পলিফ্যাজিয়া হবে, PHAGI, অর্থাৎ তার ঘন ঘন পানির পিপাসা লাগবে, ঘন ঘন পিপাসা লাগবে। তাহলে একটা ডায়াবেটিস পেশেন্টের কিন্তু আমরা এই লক্ষণগুলো দেখতে পাই। একটা হলো তার ঘন ঘন মূত্র সিক্রেশন হয় এবং ঘন ঘন পানি পিপাসা লাগে। অনুরূপভাবে তার কি হবে, পলিডিসপেপসিয়া হবে, পলিডিসপেপসিয়া, তার ঘন ঘন ক্ষুধা লাগবে। পলিডিসপেপসিয়া মানে হলো তার ঘন ঘন কি হবে, পারভেজ, ঘন ঘন ক্ষুধা লাগবে স্যার। ক্ষুধা লাগবে। ক্ষুধা কেন লাগবে, ব্লাড ভেসেলের ভিতরে যে গ্লুকোজটা থাকবে সেই গ্লুকোজটা কম, সেলের ভিতরে পৌঁছাতে পারবে না, ইনসুলিন থাকবে না, ইনসুলিন না থাকার কারণে কি হবে, সেলের ভিতরে গ্লুকোজটা পৌঁছাতে পারবে না, তার শক্তি উৎপন্ন হবে না। অর্থাৎ এই পেশেন্টটার কি হবে, প্রাচুর্যের ভিতরেও সে গরিব, তাই না? সে কি প্রাচুর্যের ভিতরে সে কি হলো, গরিব হয়ে গেল। কেন গরিব হয়ে গেল, তার বডিতে কিন্তু মিনারেল, গ্লুকোজ এগুলা কিন্তু কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার সেটা কি হচ্ছে না, সেলের ভিতরে যাচ্ছে না, যাইতে পারছে। তাহলে এজন্য শক্তি কম হচ্ছে। হ্যাঁ, তাহলে ইনসুলিনের মেকানিজমটা বুঝতে পারছো সবাই? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা মূল টপিকসে চলে যাই।
এখন আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হলো ইনসুলিন ডিফিসিয়েন্সি, অর্থাৎ আমাদের বডি থেকে যে ইনসুলিন যদি ডিফিসিয়েন্সি হয় তাহলে তার কি কি প্রবলেম হবে। ইনসুলিন ডিফিসিয়েন্সি হলে তার প্রথমে কি হবে, কি হবে, ইনসুলিন ডিফিসিয়েন্সি হবে হাইপার গ্লাইসেমিয়া হবে। হাইপার গ্লাইসেমিয়া মানে কি? হাইপার গ্লাইসেমিয়া মানে হলো